ম্যাডাম আপনার কি ব্যাপার? এটা তো আমার স্ত্রী দোলা। ও এখানে কি করছে? তার মানে ও এখানে বিয়ে করে সুখে সংসার করছে? না, ওকে এমনি এমনি ছাড়লে চলবে না। ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। হ্যাঁ, পার্সেলটা দিন। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি, 1 মিনিট। কি ব্যাপার, পার্সেল দিতে এত সময় লাগতেছে কেন? পার্সেলটা দিন। এই নিন আপনার পার্সেল। কি ব্যাপার, তুই একটা ডেলিভারি বয় হয়ে আমার গায়ে হাত তুললি মানে কি? তোর এত বড় সাহস কোত্থেকে হলো? শুধুমাত্র একটা চড় মেরেছি, ইচ্ছে করছে তোকে আরেকটা চড় মারি। আমি বুঝলাম না, তুই আমার বাসায় পার্সেল দিতে এসে আমাকেই চড় মারছিস। এই তুই কে? তোকে এত সাহস কে দিয়েছে আমার গায়ে হাত তোলার? তোকে শুধুমাত্র 2টা চড় মেরেছি, তোকে তো এখানে মারতে মারতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে এখন আমার। তোর এত বড় সাহস, তুই আমাকে জানে মেরে ফেলবি? দাঁড়া, তোর সাহস আমি বের করছি। আমার হাজবেন্ডকে ডাক দিয়ে তোর শাস্তি তোকে এখানেই পাইয়ে দিচ্ছি। দাঁড়া। সাজিদ, সাজিদ! আসছে। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এই ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে এসে আমাকে একের পর এক থাপ্পড় দিয়েই যাচ্ছে। ওর সমস্যাটা কি দেখো তো। মানে এই, তোর সাহস হয় কি করে আমার ওয়াইফের গায়ে হাত তোলার? তুই কে? তুই কোন সাহসে আমার ওয়াইফের গায়ে হাত তুলিস? মাই গুডনেস, তোর এত বড় সাহস আমার গায়ে হাত তোলে? এই, তুই জানিস আমি চাইলে এখন তোকে এই মুহূর্তে পুঁতে ফেলতে পারি। আমার পরিচয় তুই যদি জানিস না, এখানে দাঁড়িয়ে থাকার যোগ্য থাকবি না। তোর এত বড় সাহস, একে তো তুই আমাকে চড় মারলে, আমি তোকে বলেছিলাম যে কিচ্ছু বলবো না, আমার হাজবেন্ডকে ডাক দিয়ে শুধু শাস্তি দিব। এখন যদি আমি তোর এগেনস্টে কমপ্লেন করি তো তোর চাকরিই চলে যাবে। তুই আমাকে মেরেছিস, আমার হাজবেন্ডের গায়ে পর্যন্ত হাত তুললি। এই তুই কে? তোর পরিচয় কি? হ্যাঁ, আমার পরিচয় জানতে চাস? আমার পরিচয় জানলে কি তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারবি? আর ওর সঙ্গে এত ভদ্রভাবে কথা কেন বলছো তুমি? মনে হচ্ছে ওকে আমার পরিচয়টা দেওয়া দরকার। বেশি ভদ্রভাবে কথা বলে ফেলছি তোর সঙ্গে না? আমার বাড়িতে এসে আমার ওয়াইফের গায়ে হাত তুললি, আবার আমার গায়ে হাত তুললি। এই চুপ, একদম চুপ। আপনার পরিচয় আমি শুনতে আসিনি। আপনি যদি আমার পরিচয় শুনেন না, আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। রিয়েলি? কি বলছে এসব? এই তুই কি বলছিস? তুই কোন মহারাজ যে তোর পরিচয় জানতে পারলে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে? এবার তো মনে হচ্ছে তোর চেহারাটা দেখতেই হবে। খোল তোর মাস্ক, খোল। ঠিক আছে, মাস্ক খুলছি, দেখ। এই, কি কি ব্যাপার? তুমি ঠিক আছো? কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ওনাকে দেখে এভাবে পড়ে কেন যাচ্ছিলে? এই, কে তুই? শ্রাবণ, তুমি প্রবাস থেকে কবে আসলে? আমি প্রবাস থেকে কবে আসি সেটা নয় পরে বলি। কি আমার মুখ দেখার খুব শখ ছিল না? মুখ দেখে তো নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলি না। মানে কি? তার মানে তোমরা একজন আরেকজনকে বেশ ভালো মতোই চেনো। আমার আমার যেটা মনে হচ্ছে। তুমি কি আমাকে একটু খুলে বলবা এখানে হচ্ছেটা কি? এই মানুষটা কেনই বা তোমার গায়ে হাত তুললো আর আমার গায়ে হাত তুললো? কে ও তো বলতে পারবে না। আমি বলছি, আমি কে? আমি ওর হাজবেন্ড। এতদিন প্রবাসে ছিলাম। আমি প্রবাস থাকাকালীন ও আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে চলে আসছিল। আজকে আমি ওকে এখানে দেখতে পেলাম। কিরে, তুই এখানে কি করছিস? মানে আমি এগুলো কি শুনতেছি দোলা? এই মানুষটা তোমার হাজবেন্ড কি করে হতে পারে? তুমি না আমাকে বলেছিলা যে তোমার হাজবেন্ড নাকি অনেক নেশাখোর, তোমাকে মারধর করে, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে এসছো, আর তার জন্য তো আমি তোমাকে বিয়ে করেছিলাম। এখন এই মানুষটা বলছি উনি তোমার হাজবেন্ড, উনি প্রবাসে থাকে, আর তুমি ওনার সমস্ত টাকা পয়সা সয় সম্পত্তি আত্মসাৎ করে বাড়ি থেকে চলে আসছিলে। এই, তুই ওনাকে এসব কি বলেছিস? আমি নেশাখোর, আমি তোর গায়ে হাত তুলি, আমি তোকে মারধর করি? আরে আমি তো এতদিন প্রবাসে ছিলাম, আমি তোর গায়ে হাত তুললাম কখন? আর নেশাই বা করলাম কখন? আর আমি তোকে ভরণ পোষণ দেই না? আরে প্রবাস থেকে আমি তোকে লাখ লাখ টাকা পাঠাইতাম, আর সেই টাকা দিয়ে তুই চলতি। তুই ওনাকে কি বলেছিলি? আমি তোর গায়ে হাত তুলি। আরে আমি আজকে জীবনের প্রথম তোর গায়ে হাত তুললাম। তুই মানুষের কাছে এসব কেন বলিস? নিজেকে ভালো সাজানোর জন্য, তাই না? দোলা, তুমি কি আমাকে সত্যিটা বলবা নাকি আমি কোনো রিয়াক্ট করবো? কোনটা? এই মানুষটা এসব কি বলছে? বুঝতে পেরেছি, তোমার কোনো কিছুই বলার নেই। ভাই, আপনি কিছু মনে করবেন না, আশেপাশে তো ফ্ল্যাটে অনেক মানুষ থাকে, আমরা একটু আস্তে কথা বলি। আপনি একটা কাজ করেন ভাই, আপনি ভেতরে আসেন, আমরা বসে কথা বলি। হ্যাঁ, ভেতরে তো আসতে হবেই। ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। জি চলুন। ভাই, আপনি দাঁড়িয়ে না থাকে বসেন, আমরা বসে আলাপ আলোচনা করছি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি এবার আমাকে একটু খুলে বলুন তো এক্স্যাক্ট ঘটনাটা কি? আমায় কেন জিজ্ঞেস করছেন? আপনার পাশে যে বসে আছে তাকে জিজ্ঞেস করুন। কিরে চুপ করে বসে আছিস কেন? ওনাকে সব কিছু বল। দোলা, তোমার কিন্তু আর চুপ করে থাকার কোনো অপশন নেই। দয়া করে এবার নিজের মুখটা খোলো, একটু বলো কি হচ্ছে এখানে। থাক ভাই, ও কিছু বলতে পারবে না, যা বলার আমি বলছি। আসলে আমি প্রবাস থাকাকালীন ও আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু নিয়ে পালিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি অনেক জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু ওর কোনো সন্ধান আমি পাইনি। ও পালিয়ে চলে আসলো আমার টাকা পয়সা নিয়ে। ও এখানে এসে আপনাকে কি বলেছে? আমি ওকে মারধর করতাম, ওর গায়ে হাত তুলতাম, আমি নেশা করতাম। এই সব মিথ্যা কথা, এই সব কিচ্ছু আমি করতাম না। এসব করবো কখন? আমি তো প্রবাসে ছিলাম। আমি ওকে প্রবাস থেকে লাখ লাখ টাকা পাঠাতাম, সেই টাকা দিয়ে ও যা ইচ্ছা তাই করতো। কখনো আমি ওর কাছে হিসাবও চাইতাম না। আমি ওকে অনেক ভালোবাসতাম, বিশ্বাসও করতাম। আর ও ও আমার সাথে বেইমানি করেছে। ও আমাকে নিঃস্ব করে দিয়েছে। ও আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু নিয়ে গেছে। ও আমাকে একদম পথের ফকির বানিয়ে দিয়েছে, শুধুমাত্র নিজের জীবিকা চালানোর জন্য। এখন আমাকে ডেলিভারি ম্যানের কাজ করে খেতে হয়। আজকে আমি এখানে ডেলিভারি দিতে এসে ওকে দেখতে পেয়েছি। ওকে যেহেতু আমি খুঁজেই পেয়েছি, আমি সব কিছু হিসাব নিকাশ করাই গন্ডায় বুঝে নেব আজকে। বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি বললেন দোলা নাকি আপনার সমস্ত টাকা পয়সা গয়না সব কিছু নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু কই দোলা, আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তুমি তো অনেক অসহায় ছিলে, নিঃস্ব ছিলে। তুমি তো আমাকে বলেছিলে তোমার হাজবেন্ড নাকি তোমাকে নেশা করে অনেক মারধর করতো, কখনো কখনো সেই টর্চারের পরিমাণ এত ভয়াবহ থাকতো যে তুমি নাকি সহ্য করতে পারতে না। কিন্তু আমি তো তোমার কাছে কোনো টাকা পয়সা সোনা গহনা কোনো কিছু দেখিনি। তাহলে উনি এসব কথা কেন বলছেন যে তুমি তার সমস্ত টাকা পয়সা সোনা গহনা সব কিছু নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে? এই কথা বলো না কেন তুমি? মানে উনি যা বলেছে সবই ঠিক বলেছে। আমি ওনার টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সব কিছু নিয়ে বাড়ি থেকে পালিয়েছি। আসলে সাজিদ, একজন মেয়ে বিয়ের পর স্বামী ছাড়া থাকতে কতটা কষ্ট পায় সেটা একমাত্র প্রবাসীর বউরাই বুঝে। আমি শ্রাবণ যখন বিদেশে থাকতো তখন ফেসবুকে নানান ছেলেদের সাথে কথা বলতাম, সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম অনিকের সাথে। অনিক আমার টাকা পয়সা নিয়ে আমাকে এভাবে ঠকাবে আমি কখনো ভাবতেও পারিনি। আর অনেক ঠকানোর পরে সাজিদ তোমার সাথে আমার পরিচয় হয়। তোমাকে দেখে আমার ভালো লেগে যায়। আর তারপর আমি শ্রাবণের কথা চিন্তা না করে তোমাকে ভুলভাল বুঝিয়ে তোমার চোখে কাঠের চশমা পরিয়ে আমি তোমাকে বিয়ে করি। কিন্তু সাজিদ, বিশ্বাস করো, তোমাকে ঠকানোর আমার কোনো ইচ্ছা ছিল না। বাহ, কি সুন্দর বলির পাঠা বানানো হলো আমাকে, তাই না? বলির পাঠা বানানোর মতো আর কোনো মানুষ খুঁজে পেলে না, আমাকেই খুঁজে পেলে, তাই না? আর আমি কতটা বিশ্বাস করেছিলাম তোমাকে, ভেবেছিলাম তুমি বোধহয় অনেক অসহায়, যে কারণে আমি তোমাকে বিয়েটা করেছিলাম। কিন্তু এখন দেখি ঘটনা পুরাই উল্টা। কথায় আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোদের মতো মেয়েদের সাথে না এটাই হওয়া উচিত। তুই যেরকম আমার সাথে বেইমানি করেছিস, সেরকম তোর সাথেও অন্য আরেকটা ছেলে বেইমানি করেছে, একদম ঠিক হয়েছে। আর কি বললি, আমি যখন প্রবাসে ছিলাম তখন তোর বোরিং ফিল হতো? কই, আমিও তো প্রবাসে অনেক পরিশ্রম করেছি, আমার তো কখনো বোরিং ফিল হয়নি। কখনো তো আমার এটা মনে হয়নি যে আমার ওখানে আরেকটা বিয়ে করা উচিত, তার সাথে সময় কাটানো উচিত। তুই আমাকে ছেড়ে অন্য বিভিন্ন ছেলেদের সাথে সময় কাটিয়েছিস। আমার ঘৃণা লাগছে যে তুই আমার স্ত্রী, তোকে আমি এত ভালোবাসতাম, তোকে আমি এত বিশ্বাস করতাম। ছি 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 ছি, তুই যে আমার স্ত্রী সেটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। যাই হোক, যা হবার তো হয়েছে। আমার টাকা পয়সা স্বর্ণ গয়নার হিসাব তুই আমাকে দিবি। আমার এখন এই মুহূর্তে টাকা পয়সা স্বর্ণ গয়না লাগবে, তুই কোথা থেকে এনে দিবি সেটা আমি চাই না। আমার টাকা পয়সা স্বর্ণ গয়না আমার চাই তো চাই। ভাই, এবার আমিও বলবো, দোষ কিন্তু আপনারও আছে। কারণ একটা মেয়ে এসে আপনার কাছে দুঃখ প্রকাশ করলো, আপনার কাছে সিম্প্যাথি চাইলো, আর আপনি তাকে সিম্প্যাথি দেখে বিয়ে করে ফেললেন। তার সম্পর্কে কোনো খোঁজ খবর নিলেন না, মেয়েটা আসলে ভালো নাকি খারাপ। আপনি কোনো খোঁজ খবর না নিয়েই তাকে বিশ্বাস করে ফেললেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত মানুষ। এত শিক্ষিত একজন মানুষ হয়ে এই ধরনের বোকার মতো কাজ আপনি কিভাবে করলেন বলেন তো? একদম ঠিক কথাই বলেছেন ভাই। আমি শিক্ষিত হওয়ার পরও অশিক্ষিতদের মতো পরিচয় দিয়েছি, না হলে কি আর ওকে এতটা বিশ্বাস করতাম? আমি বা কি করতাম ভাই বলেন তো? আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম। যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা যে আমাকে এভাবে ঠকাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ছি, এখন আমার নিজের পছন্দের উপর নিজেরই ঘৃণা হচ্ছে যে আমি কোন রুচিতে তোমার মতো এমন নষ্ট একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি। টপ, স্বামী স্ত্রীর ড্রামা বন্ধ করেন। আমার টাকা পয়সা গয়না এইসবের হিসাব আমার যেভাবে হোক লাগবে। এই,
তুই যেভাবে পারিস আমার টাকা পয়সার হিসাব দে। আপনারা দুজন মিলে আমার টাকা পয়সা আর স্বর্ণগয়নার হিসাব দিবেন, তা না হলে আমি এখান থেকে এক পাও নড়বো না। ভাই আপনি তো আমাকে এভাবে দোষ দিতে পারেন না, আপনি তো নিজের কানে সবকিছু শুনলেন যে আমি কিভাবে ফেঁসে গেছি, তাই না? কিসের ফেসে গেছেন? আপনি যেহেতু ওকে বিয়ে করেছেন, এই ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে, কারণ আপনি ওর হাজবেন্ড। কিন্তু আমি কিভাবে ক্ষতিপূরণ দিব? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? বাবা আসলে কথা বলার মতো মানসিক অবস্থায় আমি নেই বাবা। এতদিন যাবত আমরা যা জানতাম তার সম্পূর্ণটাই ভুল। এই মানুষটাকে জানো? এই মানুষটা হচ্ছে তোমার ছেলের বউয়ের প্রেজেন্ট হাজব্যান্ড। কি? কিন্তু তুই তো বলেছিলি তুই যখন বৌমাকে বিয়ে করিস তার আগের স্বামী নাকি নেশা করতো, বৌমাকে মারধর করতো, এমনকি যৌতুকের টাকার জন্য দিনরাত অত্যাচার করতো। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করেছে। কিন্তু এখন আবার এই প্রেজেন্ট স্বামী আসলো কোত্থেকে? জি আঙ্কেল, আপনি যেটা শুনেছেন সেটাই সত্যি। আমি ওর প্রেজেন্ট হাজব্যান্ড, প্রবাসী হাজব্যান্ড, যাকে ডিভোর্স না দিয়ে আপনার ছেলেকে বিয়ে করেছি। আঙ্কেল, আপনি কি বললেন? আমি ওকে মারধর করতাম, আমি নেশা করতাম? এইসব মিথ্যা কথা। ও আপনাদেরকে মিথ্যা কথা বলেছে। আমি ওকে মারবো কখন? আমি তো প্রবাসেই ছিলাম। আর কি বললেন? যৌতুকের কথা বললেন। যৌতুকের জন্য আমি ওকে মারবো কেন? বরং আমি প্রবাস থেকে ওকে লাখ লাখ টাকা দিয়েছি, সেই টাকা নিয়ে ও পালিয়ে গেছে। ও আমার সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ও একটা বেইমান, জোচ্চোর। দেখেছো বাবা, তোমাকে আগেই বলেছিলাম এই মেয়ের সাথে ভাইয়াকে বিয়ে দিও না। এই মেয়ের রূপ দেখে তো ভাইয়া একদম পুরা পাগল হয়ে গেছে। তাছাড়া যে মেয়ের আগে একটা বিয়ে হয়েছে, এই মেয়ের সাথে কেন ভাইয়াকে বিয়ে দিতে হবে? এখন যদি এই মেয়ের কুকীর্তি বাইরের মানুষ শুনে, তাহলে আমাদের পরিবারের মান সম্মানটা কোথায় যাবে? বোন তোরা থাম, তোদের কারোর দোষ নেই, দোষ তো আমার। হ্যাঁ, দোষ আসলে আমার। আমার যদি দোষ নাই হয়ে থাকবে তাহলে আমি কি আর তোমার মতো এমন চরিত্রহীন একজন নারীকে ভালোবাসতে পারতাম বলো? কতটা বিশ্বাস করতাম তোমাকে। তোমার সঙ্গে যখন পরিচয় হয়েছিল কত সুন্দর কান্নাকাটি করে নাটক করে আমার কাছে বলতা তোমার হাজবেন্ড নাকি তোমাকে অনেক মারধর করে, তোমাকে ঠিকমতো খেতে দেয় না, পড়তে দেয় না, নেশা করে আসে, যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকে। এরপর বাধ্য হয়ে তুমি নাকি তাকে ডিভোর্স দিয়ে ফেলো। এই কথা শোনার পর আমার কাছে খুব খারাপ লেগেছিল বাবা। স্বাভাবিক কিনা বলো খারাপ লাগাটা? একটা নারী যখন কান্নাকাটি করে কোনো পুরুষের কাছে কোনো আবদার করে, সে আবদার কি ফেলানোর মতো ক্ষমতা কোনো পুরুষের থাকে? থাকে না। আমিও ছিলাম কতটা বোকা। ও যখন আমাকে এসে বলল, আমার উচিত ছিল ওর ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখা, কিন্তু না, আমি তো ওর প্রেমে পুরো অন্ধ হয়ে পড়েছিলাম। ওকে বিশ্বাস করে ওকে বিয়েও করেছিলাম। এখন তো মনে হচ্ছে যে আমার নিজের পছন্দ এতটা খারাপ ছিল কি করে যে আমি তোমার মতো এমন খারাপ একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি! কিন্তু সাজিদ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ঠকানোর আমার কোনো ইচ্ছা বা মানে কোনোটাই নেই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। এই আরেকটা কজি কথা বলিস না, তোকে কিন্তু আমি জানে মেরে ফেলবো বলে দিলাম। নাটক করিস তুই, না নাটক করিস? হাতে নাতে ধরা খাওয়ার পর এখন আমার নাটক করা হচ্ছে সাজি তোমাকে আমি অনেক ভালোবাসি। চরিত্রহীন মেয়ে কোথাকার। ভাই, পৃথিবীর সবাইকে বিশ্বাস করবেন, কিন্তু এই ধরনের মেয়েদেরকে একদম বিশ্বাস করবেন না। ও যেরকম আমাকে ঠকিয়েছে, আপনাকেও ঠকাবে। আজকে আমার যে পরিস্থিতি হয়েছে শুধুমাত্র ওর জন্য হয়েছে। আপনি যদি ওকে বিশ্বাস করেন তাহলে একদিন আপনারও আমার মতো পরিস্থিতি হবে। আপনি কখনো ওকে বিশ্বাস করবেন না। আর আঙ্কেল, আপনি তো এই বাড়ির মুরব্বী। আপনাকে একটা কথা বলছি, আপনার ছেলের বউ যেহেতু ও আমার 20 লক্ষ টাকা আর 15 ভরি স্বর্ণ গয়না নিয়ে পালিয়েছে, এই ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। আপনাদের প্রত্যেককে এই ক্ষতিপূরণ দিতে হবে, যেভাবেই হোক। এই ক্ষতিপূরণ না নিয়ে আমি যাব না। আপনারা যদি আমাকে ক্ষতিপূরণ না দেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি মামলা করব। আর একবার যদি মামলা করি না, তাহলে কিন্তু আপনাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। দাও দাও, এবার এই ছেলে টাকা পয়সা সোনা দানা দাও। আজকে আসছে, কালকে আরেকজন আসবে। এরকম করে বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য একের পর একজনকে জরিমানা দিতে থাকবা। বাড়িতে তো টাকা ফ্যাক্টরি করে রাখছো। দেখো বাবাজি, আসলে আমার ছেলে যখন বিয়ে করে, এই মেয়েটা ইনিয়ে বিনিয়ে ইমোশন কথাবার্তা বলে আমাদেরকে একেবারে ভুলিয়ে ফেলেছিল। আমরা আসলে ওর মায়ায় পড়ে গেছিলাম, যার জন্য এই বাড়ির বউ করেছিলাম। আসলে আমরা কোনো কিছুই জানতাম না। যদি এত কিছু জানতাম তাহলে কি কখনো এই মেয়েকে এই বাড়ির বউ করতাম? কখনো না। আর তাছাড়া বাবাজি, তুমি যে প্রবাসে ছিলে, তুমি প্রবাসে থেকে লক্ষ লক্ষ টাকা তোমার ওয়াইফের কাছে পাঠাইছো। এই টাকা পয়সা, স্বর্ণ গয়না, এই সম্বন্ধে আমরা কোনো কিছুই জানতাম না। যদি আমরা এত কিছু জানতাম, এ তিল পরিমাণ কোনো কিছু জানতাম,
তাহলে জেনে শুনে কখনো কোনো সময় এ ধরনের একটা মেয়েকে এবারের বউ করে আনতাম না। দেখো বাবাজি, তোমার সমস্যা ওর সাথে, আমাদের সাথে তো না। তোমার ওর সাথে সমস্যা, তোমার যা খুশি তুমি ওকে নিয়ে গিয়ে করো। আর সাজিদ, এখন এই মুহূর্তে তুই ওকে বাড়ি থেকে বের করে দিবি। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছো। ওকে তো এভাবে আমি ছেড়ে দিব না, ওকে তো আমি বাড়ি থেকে বের করে দিবই। কারণ এত কিছু জানার পরও আমি যদি ওর সঙ্গে একই ছাদের নিচে সংসার করি, তাহলে আমার মতো নির্লজ্জ মানুষ বোধহয় পৃথিবীতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। শোন, তোকে এখন এই মুহূর্তে আমি সবার সামনে দাঁড়িয়ে তালাক দিচ্ছি, তাও আবার 3 তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা, তুই তোর প্রেজেন্ট হাজবেন্ডের সঙ্গে চলে যা, যা ইচ্ছা তাই কর। এরপর কোনোদিনও যেন তোর এই চেহারা আমি আমার বাসায় না দেখি। আর বাকি রইল সমাজের কথা, সোসাইটির কথা, আত্মীয় স্বজনের কথা, সেগুলো কি করে ম্যানেজ করতে হয় সেটা আমি ভালো মতো জানি, আমি সামনে নিব। ভাই, আপনি আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারেন, কিন্তু দয়া করে আমাদের ফ্যামিলির কাউকে এখানে টানবেন না, কারণ আমরা নিজেও আপনার মতো ভিকটিম। কারণ এই মানুষটা তো একসঙ্গে 2-2টা মানুষের জীবন নষ্ট করে দিল। ভাই, বউ কাকে বলছেন? ওকে তো আমি বউ হিসাবে মানি না। লাভ যা হওয়ার তো আপনারই হয়েছে, যা লস হওয়ার আমার হয়েছে। আমি বউ হারিয়েছি, টাকা পয়সাও হারিয়েছি, তবে আমি এত সহজে ছাড়ার পাত্র নই। ওর কাছ থেকে তো আমি সব কিছু কড়াই ঘন্টা আদায় করেই নেব। আমি খুব ভালো করেই জানি তোর কি ব্যবস্থা করতে হবে। না মানে মানে তুমি আমাকে মাফ করে দাও সাজিদ। আমি কই দেখি। না, তোর রূপ যৌবন এখনো সব ঠিকঠাকই আছে। তোকে নিয়ে আমি এখন ব্যবসা করাবো, ব্যবসা করি আমার টাকা উসুল করব। আমার প্রবাসের কষ্টের টাকা, এই টাকা তো আমাকে উসুল করতেই হবে। চল তুমি আমার এগুলো সাথে। কি বলছো? দেখো, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এই কাজটা করো না। এই চুপ, একদম চুপ। এমন ভাবে কথা বলছিস যেন তুই সতী সাবিত্রী। 3টা ছেড়ে চেঞ্জ করছিস, ভুলে যাস না। চল আমার সাথে, চল। সাজিদ বাঁচাও প্লিজ। আয় আমার সাথে, আয়। সাজিদ